জুলাই সনদে অনৈক্যে অনিশ্চয়তায় পড়বে জাতীয় নির্বাচন, মন্তব্য উপদেষ্টা আসিফের। যে ডেটা সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে, সেই ডেটা নির্বাচন করা নিয়ে ভালো ধরনের সংখ্যা তৈরি হবে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয়। কারো সাধ্য নেই ফেব্রুয়ারি ভোট ঠেকায়, বললেন প্রেস সচিব। বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত, রাকসু নির্বাচনের তারিখ নিয়ে চলছে প্রশাসনিক বৈঠক। বিদেশি ইন্ধন নয়, জনগণের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থান, ট্রাইব্যুনালে জেরা শেষে নাহিদ, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নামে আরও 5 দেশের সম্পদের খোঁজ দুদকের, রিজার্ভ চুরির মামলায় আরসিবিসি ব্যাংকে $8.10 কোটি বাজেয়াপ্ত। কিছুক্ষণ পর স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি দিচ্ছে ব্রিটেন, কাল আসতে পারে ফ্রান্সের সমর্থন, তীব্র প্রতিক্রিয়া জানালো ইসরায়েল। নির্বাচন নিয়ে ছলচাতুরি না করে বিসিবিকে স্বচ্ছ পথে হাঁটার পরামর্শ তামিম ইকবালের, বিসিবির অনিয়ম রুখে দেওয়ার ঘোষণা ইশরাকের। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নুজাত আফরিন। আর দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে অনিশ্চয়তায় পড়বে জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিউজ 24-কে তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার। তবে এই অংশগ্রহণ বলতে অবশ্যই আওয়ামী লীগ নয়, কেননা দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে রোজার আগে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ নির্বাচন কমিশনের। তারপরও ভোটের দিনক্ষণ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা আছে জনমনে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করা সহ বেশ কয়েকটি বিষয় এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি বড় রাজনৈতিক দলগুলো। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা না হলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। আলোচনার জিনিসটাই তো হচ্ছে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। জিনিসের ঐক্যমত্যে না পৌঁছাতে পারলে তো আলোচনার কোনো লাভ নেই। তবে এখানে যদি সবাই আমরা এক জায়গায় না আসতে পারি তাহলে নির্বাচন নিয়ে আসলে শঙ্কা তৈরি হবে, এবং যে ডেটা সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে, সেই ডেটা নির্বাচন করা নিয়ে ভালো ধরনের সংখ্যা তৈরি হবে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয়। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আরো সদিচ্ছা এবং ছাত্রদের মানসিকতা দেখানো উচিত, যাতে করে যথাসময়ে আমরা গণতান্ত্রিক রূপান্তরের পথে যেতে পারি। জানান, কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে আগামী নির্বাচন হোক তা চায় না অন্তর্বর্তী সরকার। তবে তা কোনোভাবেই আওয়ামী লীগকে নিয়ে নয়, কারণ আইনিভাবেই বন্ধ রয়েছে দলটির সামগ্রিক কার্যক্রম। সরকার তো কাউকে ছাড়া অংশগ্রহণ ছাড়া তো নির্বাচনের দিকে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, আওয়ামী লীগের কার্যক্রমের মধ্যে নির্বাচনও পড়ে, সুতরাং সে এখন নির্বাচন থেকেও নিষিদ্ধ দল, এবং সংশ্লিষ্ট আইনগত পরিবর্তন আনা হয়েছে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তো যেই বিচার প্রক্রিয়া চলছে আপনারা দেখছেন, এখন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে, এই বিচার প্রক্রিয়ায় তো আওয়ামী লীগের দল হিসেবে আসলে এখানে ইমপ্লিকেটেড হওয়া ছাড়া অন্য কোনো পথ আমি আসলে দেখি না। সরকার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সব দলের সহযোগিতা চান আওয়ামী লীগের 15 বছরের স্বৈরশাসনের পতনের অগ্রনায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন না যে মাঝপথে কাউকে রেখে আমরা চলে গেলাম, তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে না, এবং যে গণতান্ত্রিক রূপান্তরের আমরা কথা বলি সেটা আসলে প্রশ্নবিদ্ধ হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে কিছুই জানে না দেশের 56% মানুষ, আর 77.5% মানুষ মনে করেন এই সরকারের অধীনেই সম্ভব সুষ্ঠু নির্বাচন। ইনোভেশন কনসাল্টিং এর নির্বাচনে পালস নিয়ে জরিপের ফলাফলে উঠে এসেছে
এসব তথ্য। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নেবে। বিস্তারিত প্রতিবেদনে। ফেব্রুয়ারিতে ভোট ধরে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচন নিয়ে এখনো রাজনীতির আকাশে সন্দেহের মেঘ। গবেষণা সংস্থা ইনভিশন, ব্রেন ও ভয়েস ফর রিফর্ম জনগণের নির্বাচন পালস নিয়ে জরিপ চালিয়েছে। জরিপে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ৭৮.৭% মানুষ সন্তুষ্ট। সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে এমন বিশ্বাস ৭৭.৫% মানুষের। একই সঙ্গে ৫৬% মানুষ মনে করে ৬ মাসে বেড়েছে চাঁদাবাজি। 69.9% মনে করছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু মাইনরিটিজ, রিলিজিয়াস মাইনরিটিজ ইন পার্টিকুলার, ওনাদের মধ্যে এই ধারণাটা একটু কম। বাংলাদেশের উন্নয়ন এবং স্থানীয় রাজনীতির সাথে ল মেকারের যে যোগাযোগ, সেটি কিন্তু আপনি যখন আপনি যখন লোয়ার হাউসে পিআর করবেন, সেই যোগাযোগ কিন্তু নষ্ট হবে। ইনোভেশনের জরিপ বলছে দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং চায় না ২২.২%। জরিপে অংশ নেন ১০,৪১৩ জন। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যবসায়ী, বিনিয়োগকারী সহ সবাই জাতীয় সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত রাখা দরকার বলে মন্তব্য করেন তিনি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বাংলাদেশ এখনই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নয়। সার্বিক দিক বিবেচনা করা এলডিসি গ্র্যাজুয়েশনের সময়সীমা ৩ বছর পিছিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শ্রম আইন সংশোধন করতে ব্যবসায়ীদের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়ন করা যাবে এমন নীতির বিপক্ষে তারা। এর আগে প্রায় ১ ঘন্টা বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল ও ব্যবসায়ী নেতারা। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, তপন চৌধুরী, এ কে আজাদ সহ ১১ জন ব্যবসায়ী নেতা বৈঠকে অংশ নেন। এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না। কারণ বাংলাদেশ এখন একটা বড় ধরনের আপরাইজিং এর পরে যে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে, এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। জামায়াতের নেতাকর্মীদের দখল আর চাঁদাবাজির খবর গণমাধ্যমে আসে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক এবং জাতীয়তাবাদের সংকট বইয়ের উপর আলোচনায় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রে, যার নেপথ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই, তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পথ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে। ঘোষিত সময়ে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে কিনা এ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর আপাতত পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।
পোষ্যকোটা নিয়ে বিক্ষোভ ও পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পোষ্যকোটা শেষ পর্যন্ত থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা ফেরানোর ঘটনায় হঠাৎ উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীরা পোষ্যকোটা বাতিল চান আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পুনর্বহাল চান। এ নিয়েই আন্দোলন, বিক্ষোভ, পাল্টাপাল্টি কর্মসূচি। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্যের বাসভবনে বসে জরুরি সিন্ডিকেট সভা। সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় 2টি আলাদা তদন্ত কমিটি ও আন্দোলনে এলাকাবাসীর সম্পৃক্ততায় লিয়াজু কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এ ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত ঘোষণা। এরপরই জরুরি সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পোষ্যকোটা বহাল থাকলে শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা অনেক আগেই এটা হচ্ছে একটা মীমাংসিত ইস্যু, এটা আগে থেকে বাতিল হয়ে গেছে। হঠাৎ করে সেটা রাকসুর আগে সেটাকে পুনর্বহাল করা, রাকসুকে বানচালের ষড়যন্ত্র, এবং আমরা মনে করি এই ষড়যন্ত্রগুলো আসলে এখনো অব্যাহত আছে। পোষ্যকোটা যদি সম্পূর্ণরূপে বাতিল না হয় তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের যেই আন্দোলন সংগ্রামের রাস্তা সেটাই আমাদেরকে বেছে নিতে হবে। পুনরায় শিক্ষক কর্মকর্তা কর্মবিরতি পালন করলে তাদের চাকরিচ্যুত করার আহ্বান জানান ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির। শুধু পোষ্যকোটা নয়, জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো কোটাই থাকতে পারে না, এবং এই পোষ্যকোটাকে আনার জন্য যে অপতৎপরতা চালাচ্ছে বা আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যে কথা বলছে যে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন, তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট বেকার হয়ে বসে আছেন। আপনাদেরকে হাসিনার মতো নিক্ষেপ করে আপনাদের জায়গায় আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদেরকে কিন্তু প্রতিস্থাপন করব। পোষ্যকোটা বহাল ও উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় কর্মবিরতি থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। সিন্ডিকেটের যে সিদ্ধান্ত হয়েছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আসলে এইভাবে একটা তদন্ত কমিটি করে দেয়াটা অনেকটা দায়সারার মতোই কাজ বলে আমরা মনে করছি। পোষ্যকোটা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাসুদা লাবনী, নিউজ 24, রাজশাহী। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সেখানকার পরিস্থিতি জানাতে আমরা যুক্ত হব তার সাথে। মাহমুদ, রাকসুর ভোট যথাসময়ে অনুষ্ঠানের বিষয়ে যে বৈঠক হয়েছে সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, এখন পর্যন্ত নির্ধারিত তারিখে ভোট রাকসুর ভোট গণনা এবং ভোট গ্রহণ কার্যক্রমের যে বিষয়টা সেটা কিন্তু নির্বাচন কমিশন ঠিক তেমনটাই জানিয়েছেন, এবং এখন পর্যন্ত দিন নির্ধারণ আছে। এখন প্রার্থী এবং ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তারা কিন্তু বিভিন্ন রকম শঙ্কার কথা বলছেন, ষড়যন্ত্রের কথা বলছেন। তবুও তাদের প্রচারণা কিন্তু এখন পর্যন্ত থেমে নেই। সকাল থেকে এখন বিকাল গড়িয়ে রাত এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। আমরা সকাল থেকেই দুপুর পর্যন্ত এবং বিকাল পর্যন্ত আমরা বিভিন্ন রকম প্রার্থীদের সাথে কথা বলেছি। এবার আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই, অর্থাৎ এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলতে চাই। তাদের এই রাকসু নির্বাচনের প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম। রাকসু নির্বাচনের প্রত্যাশা বলতে আমরা একটা জিনিস দেখলাম যে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করবেন। এর চেয়ে বড় সুন্দর এনভায়রনমেন্ট হতে পারে না কোনো ভার্সিটিতে। তো আমরা চাচ্ছি যে রাকসুটা হোক, পিছাক না পিছাক, এবং প্রতি বছরই সসময় হোক, এটা চাচ্ছি। আচ্ছা, আমি আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যিনি এখানে আছেন। আমি তার কাছে জানতে চাই যে আসলে এই যে সময়ের যে বিষয়টা, দিন পিছানোর যে বিষয়টা আসছে বা পিছানো হতে পারে, একটা দ্বিধাদ্বন্দ্ব, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা, এবং সামনে কিভাবে আপনারা এটার কি করতে চান? আমি মনে করি যে এটা পিছাবে না। আসলে আমাদের ছাত্রছাত্রীরা একত্রিত থাকবে ততদিন পর্যন্ত আসলে পিছানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা যতদিন একত্রিত থাকবো সব কিছুই ঠিকঠাক থাকবে। যেমনটা বলছিলেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা,
সকলে একত্রিত থাকলে রাকসু নির্বাচন যথাসময়ে যথাদিনেই হবে, এটা আসলে কোনোভাবেই পেছানো সম্ভব নয়, এমনটাই কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানালেন। ফয়সাল। মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিদেশি ইন্ধন নয়, জনগণের অংশগ্রহণে হয়েছিল গণ অভ্যুত্থান। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জেরায় এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাহী আদেশে নয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ সময় প্রসিকিউশন জানান, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সম্ভব। এছাড়াও এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। উত্তাল জুলাই আগস্টে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বাড়তে থাকে জনরোষ। 4 আগস্ট এক দফা ঘোষণায় প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের তখনকার সমন্বয়ক নাহিদ ইসলাম। সেদিনই সারা দেশে আন্দোলনকারীদের ওপর বর্বর হামলা চালায় আওয়ামী লীগের ক্যাডাররা। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব। অবশেষে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবীর জেরার মুখোমুখি হতে রোববার ট্রাইব্যুনালে আসেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী। কিন্তু জানা যায়, এ মামলায় সাক্ষ্য দিবেন আরও 2 জন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ। এর সঙ্গে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না বলে জানান নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ জুলাই আগস্টে আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। এ সময় প্রসিকিউশন বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সম্ভব। এছাড়া এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনে সাক্ষ্য গ্রহণ হয়। রংপুরের শহীদ আবু সাইদের হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলা, সেখানেও সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে এখানে নাহিদ ইসলাম সাহেব সাক্ষী দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে, তারও বিচার হতে পারে। ডেফিনেটলি আইনে সেই সুযোগ আছে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার 6 আসামিকে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 740 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শনিবার সকাল 8টা থেকে রবিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় মারা যাওয়া 12 জনের মধ্যে 6 জন নারী ও 6 জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের 5 জন, চট্টগ্রাম বিভাগের 1 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 জন ও ময়মনসিংহ বিভাগের 1 জন রয়েছে। চলতি বছরে 21 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে 179 জনের মৃত্যু হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরও 5 দেশের নতুন সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। শনিবার চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে জব্দ করা হয় 23 বস্তা সম্পদের নথি। পুরনো ও নতুন করে পাওয়া নথি যাচাই করেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এদিকে ইন্টারপোলের মাধ্যমে জাভেদ দম্পতিকে দেশে ফেরাতেও উদ্যোগ নিতে যাচ্ছে সংস্থাটি। অবৈধ সম্পদকে যেন শিল্পে পরিণত করেছেন শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রীর 582টি বাড়ি ও ফ্ল্যাট থাকার প্রমাণ মিলেছে। এবার জাবেদের আরও সম্পদের খোঁজ পেল দুদক। শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের এক বাড়িতে অভিযান চালিয়ে সাবেক এই ভূমিমন্ত্রীর সম্পদের 23 বস্তা নথি জব্দ করেছে দুদক। স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে এসব নথি জব্দ করে সংস্থাটি।
দুদক বলছে এসব নথিতে নতুন করে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য পাওয়া গেছে। ইনভেন্টরিকৃত বিপুল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা যায় ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এই সকল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময়ের প্রয়োজন। এদিকে জাভেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে দুদক। ইতিমধ্যে রেড নোটিশ জারির বিষয়ে অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম আদালত। জনাব সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 21/9/2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এদিন আর্টেমিস লিমিটেড সহ 8 ভুইফোর প্রতিষ্ঠানের নামে শত কোটি টাকা হাতিয়ে নেয় মালিক সুমনা শারমিন সহ সংশ্লিষ্ট 5 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অন্তত 10,000 ব্যক্তি সর্বশান্ত হয়েছে বলেও দাবি তাদের। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দ্রুততম সময়ে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। তবে কবে নাগাদ এই অর্থ ফেরত আনা যাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $8,10,00,000 অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কাস্টমাইজড অ্যালগোরিদম, ডেটা গভর্নেন্স ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন গড়ে তুলতে হবে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10,10,01,623 চুরি, যার মধ্যে $2 কোটি চুরি করে শ্রীলঙ্কান হ্যাকাররা, আর বাকি $8,10,00,000 যায় ফিলিপাইনে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির সেই অন্যতম ঘটনা বড় সাইবার ডাকাতি হিসেবে দেখছে বিশ্ব মিডিয়া। চুরি হওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে $2 কোটি এর মধ্যে ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইন থেকে বাকি $8 কোটি ফেরত পেতে আইনি লড়াইয়ে তদন্তের ভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপর। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই লন্ডার ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। তবে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ অর্থ কিভাবে উদ্ধার করা হবে তা এখনো খোলাসা করেনি সিআইডি। রিজার্ভ চুরির ঘটনায় দেশ বিদেশি যারাই জড়িত থাকবে তাদের কেউই রেহাই পাবে না বলে সাবধান করেন তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। শুধু বাংলাদেশ ব্যাংক না, আরও অনেক ক্ষেত্রে যে লন্ডার কিন্তু যা যা হয়েছে এই সবগুলোকে আমরা কিন্তু রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য আমাদের স্মার্ট টিম, আমাদের অফিসাররা দিনরাত পরিশ্রম করছে। আমরা একদম তদন্তের শেষ পর্যায়ে আসছে, আপনারা দেখতে পাবেন। বাট আমরা এটুকু বলতে পারি দ্ব্যর্থহীন চিত্তে আমরা কাউকেই বিন্দুমাত্র ছাড় দেব না। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত 4টি বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। আমাদের ডেটা গভর্নেন্সটাকে একেবারে আপ টু দ্য মার্ক করতে হবে। ডেটা গভর্নেন্স আমাদের দেশে এই পলিসি ফলো করা হয় না, যেটা আমি বাইরে বড় বড় অর্গানাইজেশন এখানে কাজ করেছি, আমি মাইক্রোসফটের সাথেও কাজ করেছি। তো তারা বিভিন্ন জায়গায় যখন কনসালটেন্সি দেয়, আমরা যখন কনসালটেন্সি দিই তখন ডেটা গভর্নেন্সটাকে সবার আগে নিয়ে আসি। এরপরে অবশ্যই আমাদের আনতে হবে MFA অর্থাৎ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এবং করতে হবে ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেম, এবং আমাদের ওন কাস্টমাইজ অ্যালগোরিদম থাকতে হবে, এবং AI বেসড অডিও, ভিডিও, বায়োমেট্রিক এই কন্ট্রোলগুলো থাকতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যুগে কেন্দ্রীয় ব্যাংকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সংযুক্ত আরব আমিরাতে আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। আমরা সরাসরি যাচ্ছি তার সাথে। শুভ, ভারত পাকিস্তানের ম্যাচটি শেষ পর্যন্ত ঠিক সময় শুরু হবে কিনা, আর সেখানকার যে অভিমতগুলো রয়েছেন, মতানৈক্য রয়েছেন, তার কি অবস্থা এখন?
নজহাত, ধন্যবাদ আপনাকে। ভারত পাকিস্তান ম্যাচ মাঠের বাইরেও কিন্তু একটু অন্যরকম উন্মাদনা কাজ করে, কারণ ভারত সঙ্গে পাকিস্তান ম্যাচ হলো একের পর এক ঘটনা ঘটে। গত ম্যাচে কিন্তু পাকিস্তান 1 ঘন্টা পরে তারা খেলা শুরু করতে বাধ্য করেছে এবং এর মধ্যে কিন্তু এসিসির সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব চলছে। সব কিছু মিলিয়ে কিন্তু এই ম্যাচে বাড়তি উন্মাদনা থাকে এবং আমরা দেখছি যে দর্শকরা কিন্তু এক এক করে মাঠে প্রবেশ করছে। আমরা যতদূর চোখ যাই শুধু দেখানোর চেষ্টা করি, দর্শকরা তারা কিন্তু মাঠে প্রবেশ করছে এবং এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ সেটি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করবে, সেটি বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এই দুই দলের লড়াই অন্যরকম একটু উন্মাদনা, বাড়তি উন্মাদনা সবসময় কাজ করে এবং সেই কাজটাই যখন মাঠে দু দল মাঠে নামে তবে কিন্তু তাদের আগ্রহ বললি এবং দু দলের মধ্যে একটি কনফিডেন্স বলি সবটাই কাজ করে এবং আমরা দেখতে পাচ্ছি যত দূর চোখ যাচ্ছে শুধু দর্শকরা কিন্তু প্রবেশ করছে মাঠে। সিকিউরিটিরা তারা বাড়তি নিরাপত্তা তো অবশ্যই দিয়ে রেখেছে, কিন্তু দর্শকদের মধ্যেও একটি অন্যরকম উন্মাদনা কাজ করছে, কারণ এই ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। একটা সময় আলোচনা হচ্ছিল ভারত পাকিস্তান অংশগ্রহণ না করলে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কিনা, তারপরে ভারতের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত সেখান থেকে সরিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে। অর্থাৎ সব কিছু মিলে দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র কিন্তু দর্শক সারি এক এক করে মাঠে প্রবেশ করছে। ম্যাচ মাঠে করাতে বাকি এখনও প্রায় 1 ঘন্টার বেশি কিন্তু দর্শকরা এক এক করে মাঠে প্রবেশ করছে এবং এই টিকিটটা কিন্তু বাড়তি দাম দিয়ে অনেকে কিনতে হয়েছে এবং আমরা জানি যে টিকিটটার জন্য বাড়তি ধরনের অনেকেই অপেক্ষা করতে হবে। যাই হোক, সব কিছু মিলে একটি হাই ভোল্টেজ ম্যাচ হবে সেটি দেখার অপেক্ষা। দু দল কিন্তু মাঠে উপস্থিত হয়েছে, ভারতের আগে পাকিস্তান মাঠে উপস্থিত হয়েছে। নুসার, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আমিরাত থেকে সর্বশেষ। দর্শক শুভদিন জানাচ্ছিলেন সংযুক্ত আরব আমিরাত থেকে। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট দুর্নীতি মামলার ৪র্থ দিনের স্বাক্ষর গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকা ৪র্থ বিশেষ জজ আদালত উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩ কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে ৩ মামলায় ১৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। মামলা গুরুত্বপূর্ণ এই কারণে যে এদের প্রত্যেকের নামেই তো আলাদা আলাদা প্লট বা ফ্ল্যাট আছে, সেইটা প্রমাণের জন্যই আজকে ইস্টার্ন হাউজিংয়ের থেকে 3 জন সাক্ষী তাদের কাছে ফ্ল্যাট বা প্লট ক্রয় সংক্রান্ত মালিকানা সংক্রান্ত যে কাগজপত্র ডকুমেন্ট দলিলপত্র ছিল ওই ডকুমেন্টসগুলো আদালতে দাখিল করেছে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। যথাসময়ে বিদেশ থেকে স্যাম্পল পণ্য হাতে পেতে সরকারের সহযোগিতা চায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। একই সঙ্গে কাস্টমসে হয়রানি বন্ধ এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি তাদের। রোববার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য রপ্তানি নিয়ে আলোচনায় এসব দাবি তুলে ধরেন বক্তারা। এক্ষেত্রে বড় বড় সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পণ্য রপ্তানি সহজ করার উপায় শীর্ষক এই গোলটেবিল আলোচনা। চামড়া শিল্পের উদ্যোক্তারা অভিযোগ করেন যথাসময় বিদেশ থেকে নমুনা পণ্য হাতে না পাওয়ায় অনেক সময় বিদেশি ক্রেতা হারাতে হচ্ছে তাদের। স্যাম্পল পাঠাই, সেই স্যাম্পলটা রিলিজ করাটা এটা একটা আমাদের জন্য একটা ঐতিহাসিক একটা পেইন যে তোমাদের কাছে কেন আসবো। আমার কলকাতাতে যখন আমরা পাঠাই, চেন্নাইতে যখন পাঠাই, ভিয়েতনামে পাঠাই, তখন তো আমাদের এত সমস্যা হয় না। এ সময় ব্যবসা সম্প্রসারণ করতে বিডার কাছে জমি বরাদ্দ চান সিরামিক খাতের উদ্যোক্তারা, পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি তাদের। ওয়ান স্টপ সার্ভিস চালু চাচ্ছি, ওদেরকে একটা ল্যান্ড দিয়ে কাজ করতে দিয়ে দেন, আমরা মেধা খাটাবো আর ওদের রিসাইকেল যা ফেলে দেওয়া জিনিস দিয়ে যা বানাবো ওদেরকে শুধু চোখের সামনে দেখাবো যে কি হতে পারে। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদের অভাব তুলে ধরেন উদ্যোক্তারা, যে কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা। আমাদের আইটি সেক্টরের সবচেয়ে বড় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের ঘাটতি। বেস্ট অপশন হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পিএইচডি গ্র্যাজুয়েটদের বা পিএইচডি সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। একদম সলিড ওয়েতে না আসলে শর্টকাটে আর কোনো উপায় থাকবে না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, রাতারাতি সিস্টেম বদলানো না গেলেও বিভিন্ন সমস্যা সমাধান করে কিছুটা পরিবর্তন আনা সম্ভব। আমরা সিস্টেম ওয়াইজ হয়তো চেঞ্জ আনতে পারবো না, কিন্তু স্পেসিফিকলি একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা যদি আমরা স্পেসিফিক অ্যাকশন নিতে পারি এই আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবো। উদ্যোক্তাদের আশা, সরকারের দিক থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া গেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হবে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। জানিয়ে দেব খেলার খবর। নির্বাচন নিয়ে ছল চাতুরি না করে বিসিবিকে স্বচ্ছ পথে হাঁটার পরামর্শ দিলেন তামিম ইকবাল খান। আর বিসিবির নানা অনিয়ম নিয়ে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক এবং রাজনীতিবিদ ইশরাক হোসেন বললেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে আর নির্বাচনের তফসিল ঘোষণা করছে বিসিবি। বিসিবির ইলেকশন নিয়ে উত্তাল ক্রিকেট অঙ্গন, জানিয়ে মাথা ঘামানোর কথা ক্রিকেট সংশ্লিষ্টদের, তা এখন সরকারের মাথা ব্যথার বড় কারণ। যে কোনো ভাবেই হোক বিসিবির নিয়ন্ত্রণ নিতে মরিয়া ক্রীড়া পরিষদ, আর ক্রিকেটার ও ক্রিকেট বাঁচাতে রুখে দাঁড়িয়েছেন তামিম ইকবাল, ইশরাক হোসেনরা। ক্লাব ও সংগঠকদের সাথে নিয়ে বিসিবির নির্বাচনে যখন স্বচ্ছতা খুঁজছেন তামিম ইকবাল, তখন জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের লোকজনকে বসাতে ব্যস্ত আমিনুল ইসলাম বুলবুলের প্যানেল। এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, এই নির্বাচনে সরকারের মাথা ঘামানো উচিত নয়। অ্যাডক কমিটি একটা করা হলো, অ্যাডক কমিটির থেকেই দিতে হবে এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। এখন মজার বিষয়টা হলো, আপনারা কিছুদিন আগে নিজেরাও দেখেছেন, যখন যাকে ইচ্ছা অ্যাডক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, 17 সেপ্টেম্বর পর্যন্ত যারা কাউন্সিলর হতে বিসিবিতে ফর্ম জমা দিয়েছে তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে বিসিবির। কাউন্সিলরগুলো যখন বিসিবিতে জমা হয় তখন আমি শিওর তাদের একটা ক্যালকুলেশন আছে, তাদের লোক কারা আর তাদের লোক কারা না, তখনই এই টাইম এক্সটেনশনের বিষয়টা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ট হয়ে গেল যে না, আমরা হচ্ছে না, আমাদের অন্যভাবে করে এদেরকে প্রেশার দিতে হবে, এভাবে করে আমরা পারছি না। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? আরেক সংগঠক ও রাজনীতিবিদ ইশরাক হোসেন বলেন, নির্বাচনে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তারা। বর্তমান সরকারকে আমরা যতই বলি অরাজনৈতিক, আসলে কিন্তু তারা অরাজনৈতিক নয়, এটা আপনারা সকলে বুঝেন। তারা যদি সেই লাইনে আগায় তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি আমরা। সারা দেশের ক্রিকেট সংগঠকরা জানান, নিয়মের বাইরে কোনো কিছুই মানবেন না তারা। জেনুইন স্পোর্টসম্যান যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ হয়, এখানে যেন কোনো ম্যানুফ্যাকচার্ড ইলেকশন না হয়। নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে সেটা কিন্তু আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আছি বা আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।